নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। ইতিমধ্যে সারা ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছেন যে সংবিধানের 130তম অ্যামেন্ডমেন্ট, যেটা নিয়ে পার্লামেন্ট থেকে গোটা দেশ আজকে তোলপাড় হয়ে গিয়েছে। কি আছে এই অ্যামেন্ডমেন্টে? এই সংশোধনীতে বলা হচ্ছে যে 30 দিন বা তার বেশি সময় যদি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই ধরনের পদের কোনো মানুষের বিরুদ্ধে মামলা হয়, অভিযোগ হয়, তারা জেলে থাকেন, তাহলে তার মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রিত্ব পদ চলে যাবে। আর এখানেই গোল বেঁধেছে, কারণ বিরোধীরা সরাসরি অভিযোগ করেছেন এটা আসলে ঘুরিয়ে ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। যেই রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করতে পারে না, সেই রাজ্যে ব্যাকডোর দিয়ে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করবার জন্য নতুন কৌশল মোদি অমিত শাহ। বিরোধীরা অভিযোগ করছেন যে মোদি সাহেব দুটো হাতের দুটো নাম হয়েছে, দুটো ই। প্রথম ই স্ট্যান্ড ফর ইসি, ইলেকশন কমিশন, যাকে ব্যবহার করে ভোট চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করেন। যেই রাজ্যে পারেন আসেন, লোকসভায় জিতলে আসেন, আর যেখানে ভোট চুরি করেও ক্ষমতায় আসতে পারেন না সেখানে দ্বিতীয় হাত অর্থাৎ সেকেন্ড ই, যার ফুল ফর্ম হচ্ছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি, তাদেরকে ব্যবহার করেন। এই দুই হাতকে ব্যবহার করবার জন্য এই 130তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রপোজাল আজকে লোকসভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবনা রেখেছেন। এই প্রস্তাবনায় কেন বিরোধীরা সিঁদুরে মেঘ দেখছেন? কারণ কদিন আগেই আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা। দিল্লির মুখ্যমন্ত্রীকে কার্যত কোনোভাবে রাজনৈতিকভাবে না পেরে যেন তেন প্রকারে গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠেছিল অমিত শাহের পুলিশ। সুপ্রিম কোর্টে যদি ইলেকটোরাল বন্ড নিয়ে মামলাটা না হতো, তাহলে দেশের মানুষ জানতেই পারতো না যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পিছনে কিভাবে ইডি কাজ করেছিল, কে অরবিন্দ ফার্মা, কে তার মালিক শরৎ রেড্ডি, তাকে দিয়ে কিভাবে প্রেসার ক্রিয়েট করে তার 13 বার বেল রিজেক্ট করার পরে যখন 14তম বার তাকে জামিন দেওয়া হয়, তার আগে তাকে মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়, সে জেল থেকে বেরিয়ে ইলেকটোরাল বন্ডে বিজেপিকে কোটি কোটি টাকা দেয় এবং কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা খায়, কেজরিওয়ালকে মুক্ত করে দিতে হয়। কিন্তু কেজরিওয়ালের পলিটিক্যাল পার্টি, তার যে সাংগঠনিক শক্তি ছিল সেই শক্তিটা অনেকটাই নষ্ট হয়ে যায় কেজরিওয়ালের গ্রেপ্তারিতে। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, সেখানে হেমন্ত সোরেনকে একইভাবে জেলে পোরা হয়েছিল। আবার সুপ্রিম কোর্টের কাছে ঝাড় খায়, যে প্রতিহিংসা করে তাকে জেলে পোরা হয়েছে। কিন্তু এখনো সেই রাজ্য বিজেপি দখল করতে পারেনি। আগামী দিনে পারবে কিনা জানি না। কিন্তু এই আইন আসলে 30 দিনের বেশি পিএমএলএ কেসে আজকাল হরবক জেল খাটানো হচ্ছে। বিশেষ করে বিরোধীদের জেলে রাখা 30 দিনের বেশি 31 দিন হলে তার মুখ্যমন্ত্রিত্বের পদ চলে যাবে। তাই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে বুঝতে পারছে এই বিল আনার পিছনে আসল উদ্দেশ্য কি। এই বিলে আপনারা দেখবেন না যে বিজেপির নেতা হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে, একসময় যার বিরুদ্ধে বিজেপি আসামে মিছিল করেছিল যে রোজভ্যালির 800 কোটি টাকা চোর, যার বিরুদ্ধে ইডি তদন্ত করছিল ইকোনমিক অফেন্স নিয়ে, সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে ইডি নড়ে চড়ে বসবে না। এ রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীকে নারদার ভিডিওতে ঘুষ নিতে দেখা গেছে প্রকাশ্যে অন ক্যামেরা। তার বিরুদ্ধে ইডি অ্যাকশন নেবে না। 1 মাসের বেশি জেল খাটলে সেও ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক টু এ ক্যাবিনেট মিনিস্টার, লিডার অফ অপোজিশন, তার পদও চলে যাওয়ার কথা। সেগুলো যাবে না, কিন্তু যাবে কাদের? বিজেপি বিরোধী রাজ্যগুলোর। তামিলনাড়ুতে স্ট্যালিন হতে পারে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, অন্য রাজ্যে বিরোধীদের যেখানে সরকার আছে সেখানে তাদের সরকার হতে পারে, এমনকি কেরালায় সিপিএম এর সরকার হতে পারে। টার্গেট পরিষ্কার, হয় বিজেপির বর্ষতা স্বীকার করো, নইলে জেলে যাও। এমনকি বিজেপির যারা শরিক তারাও এর থেকে খুব একটা রেহাই পাবেন বলে মনে হচ্ছে না। আর এইখানেই প্রতিবাদটা উঠেছে সর্বস্তরে। এই বিলটা আরো ইন্টারেস্টিংলি, আরো আইরনিক্যালি পার্লামেন্টে পেশ করেছেন অমিত শাহ, যিনি নিজে সোহরাবুদ্দিন শেখ কৌসরবাই খুনের মামলায়, গুজরাট গণহত্যা দাঙ্গার পরবর্তী অধ্যায়, সোহরাবুদ্দিন শেখ, তুলসীরাম প্রজাপতি, ইসরাত জাহান, গণধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি একাধিক মামলা হয়। তার মধ্যে সোহরাবুদ্দিন শেখ এবং কৌসরবাই মামলায়, খুনের মামলায় অমিত শাহকে
সেন্ট্রাল এজেন্সি গ্রেপ্তার করে 2010 সালে। 13 দিনের কাস্টাডি হয়, তারপরে জেলে পাঠানো হয়। যে নিজে জেল খাটা আসামি, সে বলছে 30 দিনের বেশি জেল খাটলে তার মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। আরে অমিত শাহ, তুমি নিজে 30 দিন কি, তুমি 3 মাসের বেশি জেল খেটেছো, এবং দাঙ্গা, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ এই রকমের গুরুতর মামলায় অমিত শাহর মুরদ হবে সবার আগে নিজের মন্ত্রিত্বের পদকে বরখাস্ত করবে? হিম্মত হবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অমিত শাহ, আপনি করে দেখান। আর যদি করে দেখাতে না পারেন, বুঝতে হবে এটা শুধুমাত্র রাষ্ট্রীয় দমনপূরণ মূলক আরেকটি নতুন আইন আপনারা আনবার চেষ্টা করছেন। হয় ভোটে কারচুপি করে জিতবেন, আর যেখানে ভোটে কারচুপি করে জিততে পারবেন না, ভোটে কারচুপি করে মহারাষ্ট্র যেতেন, ভোটে কারচুপি করে হরিয়ানা যেতেন, দিল্লি যেতেন। আর যেখানে জিততে পারবেন না, সেই পশ্চিমবাংলার মতো রাজ্যে গায়ের জোরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধী নেতা মন্ত্রীদের জেলে পুরে রাজ্য দখল করবার পরিকল্পনা করছেন। খুব স্বাভাবিকভাবেই দেশের মানুষ প্রতিবাদের রাস্তায়। পার্লামেন্ট কার্যত অচল হওয়ার হুমকি। আজকে প্রবল গন্ডগোলের চাপে বাধ্য হয়েছে জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে এই বিল। কিন্তু এই বিলটা আসলে বিজেপির আসল চরিত্রটা, আসল চেহারাটা দেশের মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছে। তাই কে কোন দলের সমর্থক বড় কথা নয়, আপনি যে কোনো মতাদর্শের সমর্থক হতে পারেন, কিন্তু যদি সংবিধানের প্রশ্ন হয়, যদি গণতন্ত্র বাঁচানোর প্রশ্ন হয়, অবশ্যই বিরোধিতা করুন এই অসাংবিধানিক বিলকে, অবশ্যই বিরোধিতা করুন বিজেপির এই ফ্যাসিস্ট রাজনীতিকে। কে কোন দল পরে ভাবা যাবে, আগে সংবিধান বাঁচুক, তারপর বাকি দলীয় রাজনীতি বাংলার, ভারতের মানুষ, বাংলার মানুষ তারা তাদের মতো করে বুঝে নেবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটির বক্তব্যের সাথে সহমত হন, অবশ্যই লাইক শেয়ার করুন, আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে নেন। ভালো থাকুন সবাই, ঐক্যবদ্ধ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।